This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল ওর বাবার কাছে একটা টাকার বান্ডিল দিতে। আর কত বড় অমানবিক হলে সেটা ওর বাবাকে তো দিচ্ছে, ওর বাবা এসে আমাকে বলতো না, তখন যা আমাদের মানসিক অবস্থা ছিল। কিন্তু সঞ্জীব মুখার্জি এসে আমার কানে কানে বলছে টাকার বান্ডিল দিচ্ছে, মানে আমি খুশি হয়ে যাব টাকা শুনে। এটা শুনে আমার যে তখন মনে হচ্ছে মেয়েটার সাথে আমিও যদি চলে যেতে পারতাম তো ভালো হতো। আমাদের যা ক্ষতি উনি করেছেন, আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়ে টালা থানায় 2 ঘন্টা বসেছিলাম, কিন্তু এই সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির বদান্যতায় আমরা কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছি। আর টাকা দিয়ে আমাদের প্রথম থেকেই চুপ করানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা 9 আগস্ট মেয়ের মৃত্যুর পরে যে জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, জাল স্যালাইন এগুলো যেভাবে বেরিয়ে এসেছে, এগুলো মেয়ে মাঝে মাঝেই আমাদের বাড়িতে বলতো। সবাই ভয়ে এখন ঘরে থাকে, আর তুইও কোভিড পেশেন্টের সঙ্গে থাকিস। মা আমি তো ডাক্তার, আমার কিছু হবে না, এখন লোকের খুব বিপদ, এখন আমি ঘরে বসে থাকলে চলবে? এখন সিবিআই এর একজন প্যানেল লয়ার সেটা তো একটা ভিডিওতে স্বীকারই করেছে ওখানে কিছু ঘটেনি। ওকে খুন করা হয়েছে এবং পরিকল্পনা মাফিক পরিকল্পিত প্রতিষ্ঠানিক খুন এটা, আমার মেয়ের যে খুনটা। কিন্তু সিবিআই আমাদের কথা পাত্র নেই। বহু মেসেজ করেছি, লিখিত দিয়েছি, কে সাসপেক্টেড আমাদের কাছে তাও লিখিত দিয়েছি। সরকার মানে হসপিটালে যে দুর্নীতি, এটাই হচ্ছে আমার মেয়ের মৃত্যুর মূল কারণ। এবং সেটা আমাদের যে ওর সুপারভাইজার ভিপি সুমিত্রা তপাদারই কাজটা করেছিলেন। আইটি বিশেষজ্ঞ প্রসেন চট্টোপাধ্যায়, যিনি এই সমস্ত মানে আমার মেয়ের তথ্য মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে ডিলিট করেছেন। সিবিআই চাইনি, হাইকোর্ট আপনাকে হাইকোর্ট সিবিআই দিয়েছে। বলেছেন আপনারা তদন্তর নামে সার্কাস দেখাচ্ছেন আমাদের, এরপরে আর কি বলবেন? প্রত্যক্ষদর্শী কেউ নেই যেখানে, সেখানে একমাত্র সঞ্জয়ই প্রত্যক্ষদর্শী। সেখানে সঞ্জয় যদি মানে ফাঁসি হয়ে যেত তাহলে আর কেউ থাকতো না যে দেখেছে। কাঁদতে কাঁদতে সুবর্ণ স্যারকে বলে দিয়েছিলাম, স্যার জানেন আমাদের উপর থ্রেট ছিল যেন আমরা না বলি, কিন্তু আমাকে ওর বাবাও বারণ করেছিল, তা সত্ত্বেও আমি সুবর্ণ স্যারকে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম। এত দুঃখ হয়েছিল মনে যে মেয়েটাকে আজকে যদি না পড়াশোনা করাতাম হয়তোই ভালো হতো, আমাদের কাছে অন্তত থাকতো। তখন সঞ্জীব মুখার্জি আমাকে এবং ঈশানীকে ঠেলে ফেলে দিয়ে এই কখন মারা গেছে জানিস, বডিতে পচন ধরে গেছে বলে নিয়ে চলে গেছে। যেখানে ডেড বডি নেওয়াই হয় না সেই জায়গাটায় রেখে আমরা মেয়ের শেষকৃত্যটা কোনো রকম করেছি এবং সব কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়িতে এসেছি। আপনারা বলতে পারেন, অনেকে বলেও থাকে মিডিয়া নাকি তিলকে তাল করে। প্রশ্ন উঠতে পারে কেন আজকে আমাদের টাফ টক স্পেশাল রিপোর্টিংয়ের নিশানা পানিহাটি। আসল কারণটা হচ্ছে পানিহাটিতে মলয় রায়, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যানের নাম সোমনাথ দে। এখন প্রশ্ন হচ্ছে শাসক দলের কে কোন পুরসভায় চেয়ারম্যান থাকবেন সেটা শাসক দলের ব্যাপার, তাতে সাধারণ মানুষ হিসেবে আমাদের কি দরকার? মুশকিলটা হচ্ছে এই চেয়ারম্যান বদলের পর একে একে 3-3টে ফোন, যাকে বলা যেতে পারে হুমকি ফোন, থ্রেট করা হচ্ছে এ রাজ্যের শাসক দলের অন্যতম মুখপাত্র, যিনি দৌর্দণ্ড প্রতাপ জনপ্রতিনিধিও বটে, তার সঙ্গে একজন সিআইসি মেম্বার এবং পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানকে। ভাবতে পাচ্ছেন এই রকম হুমকি? হ্যাঁ, এই হুমকিগুলো হয়তো আমরা অতটা গুরুত্ব না দিলেও পারতাম, কিন্তু বিষয়টা পানিহাটি অভয়া কাণ্ডের একটা আবহ তো আছেই। তার পাশাপাশি শিলিগুড়িতে যে ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসকের জনপ্রতিনিধিদের ওপর যেভাবে গুলি চলছে, তাতে কি উড়িয়ে দেওয়া যায়? আর সেই জন্যেই আমরা পাড়ি জমালাম পানিহাটি পুরসভায়। কেউ স্বীকার করুক বা না করুক, অভয়া কাণ্ড গোটা দেশ, গোটা রাজ্যে এবং অবশ্যই পানিহাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলেন অভয়া আবহে এই হুমকির ঘটনা ঘটেছে, যদিও আমরা জানি একাধিক ব্যক্তি মুখ খুলেছেন এসব রটনা আসলে শাসক দলের অন্তর্কলহ। সত্যি কি তাই? অভয়ার বাবা মা কি বলছেন, আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম তাদের কাছে।
আমি এই মুহূর্তে বসে আছি অভয়ার বাবা মার সামনে। অবশ্যই তারা শোকস্তব্ধ এখনো। আমি তাদের যে প্রশ্নটা করছি, যা কথাবার্তা বুঝলাম, তাতে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু সংশয় দ্বিধা আছে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সোমনাথ দে যিনি সেদিন উপস্থিত ছিলেন, এবং অনেকেই বলছেন যে শাসক দল তাকে পুরস্কার দিয়েছে এবং এখন তিনি চেয়ারম্যান, এবং তারপর যে ঘটনা ঘটলো যে প্রভাবশালী যারা এখানকার জনপ্রতিনিধি তাদের থ্রেট বা হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানে অভয়াকাণ্ড উঠে আসছে। আপনি কি মনে করেন কোনো অতি বিপ্লবী বা অতি উৎসাহী অভয়াকাণ্ডর সঙ্গে বা এই অভয়াকাণ্ডের প্রতিবাদেই তাদের হুমকি দিচ্ছে? এটা সত্যতা সম্বন্ধেই আমাদের সন্দেহ আছে। এই যে ফোন কল সম্বন্ধে, সত্যতা সম্বন্ধেই আজকে যেহেতু আমরা অভিযোগ করছি যে তাকে পুরস্কৃত করে চেয়ারম্যান করা হয়েছে, যেহেতু আমার মেয়ের সব দেহ কলেজ আরজিকর থেকে জোর করে আমার ওয়াইফকে দিয়ে সই করিয়ে ডেড বডি হ্যান্ডওভার পেপারে সই করিয়ে নিয়ে চলে এসেছিল, সেই জন্য অভিযোগ করছি বলেই আজকে এটাকে গুলিয়ে দেওয়ার জন্যে এটা একটা পন্থা মনে হচ্ছে আমাদের। ওনারা বলছেন, মানে সোমনাথবাবু বা সম্রাটবাবু, তারা বলছেন ওনারা জনপ্রতিনিধি হিসেবে এবং দীর্ঘকাল আপনাদের চেনেন বলে তারা আসলে আপনাদের সাহায্যই করতে গিয়েছিলেন। আমি বলবো পরিষ্কার করে, এরকম উপকার যেন কোনোদিন কারো কাছে না করতে যান। কারণ এরকম উপকার করলে যদি পুরস্কার পাওয়া যায় তাহলে তার স্বার্থ সিদ্ধ হয়, যার উপকার করতে তিনি যান তার খুবই ক্ষতি হয়। মানে আমাদের যা ক্ষতি উনি করেছেন, আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়ে টালা থানায় 2 ঘন্টা বসেছিলাম, কিন্তু এই সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির বদান্যতায় আমরা কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছি। আজকে আশা করছি যে দ্বিতীয় পোস্টমর্টম করলে আরও অনেক কিছু তথ্য আমরা পেতাম, যে তথ্যগুলো এখন আমাদের কাছে আর সম্ভব হয়নি। এবং এখানে পুলিশি ব্যবস্থা করে এবং টালা থানার সামনে পুলিশি ব্যবস্থা এরাই করেছিল, করে আমাদের আটকে রেখেছিল। আমাদের গাড়ি থেকে নামতে পর্যন্ত দেওয়া হয়নি, আমরা লিখিত কমপ্লেন পর্যন্ত আর টালা থানায় করতে পারিনি দ্বিতীয়বার, যে আমরা দ্বিতীয় পোস্টমর্টম করতে চাই। এবং আমাদের এমএলএ পরবর্তীকালে একটা ইন্টারভিউতে আমি দেখেছি বলেছেন যে ওরা তো আমাদের বলতে পারতো, ওনাদের পুলিশকে বলে পাচ্ছি না, উনি তো এখানে উপস্থিত ছিলেন। উনি আমাদের এমএলএ নির্মল মুখার্জি এবং সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জনে মিলে ডিসি নর্থকে আমার মেয়ের দেহ যখন উপরে নিয়ে আসা হয়েছিল, এই ঘরের মেঝেতে শুয়ে রেখেছিল। আমরা দুজন যখন মেয়ের পাশে বসতে যাব, ঠিক তৎক্ষণাৎ এসেই ডিসি নর্থ এরা 3 জনে মিলে নিয়ে এসেছিল এবং এসে টাকা দিয়ে আমাদের প্রথম থেকেই চুপ করানোর চেষ্টা করেছে। এটা কি তারা কি খুব বড় কাজ করেছে? তাদের কাছেই আমার কোশ্চেনটা থাকবে। সব কিছু অস্বীকার করতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবে না যে ডিসি নর্থকে তারাই নিয়ে এসেছিল দোতলায়। আমি আপনাকে জিজ্ঞেস করবো যে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা তদন্ত করছে এবং জাল ওষুধের একটা বিরাট চক্র ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছে। কোথাও কি মনে হয় বা সিবিআই তদন্তে কোথাও কি জাল ওষুধ চক্রের ব্যাপার নিয়ে কখনো আপনাদের কিছু প্রশ্ন করা বা এ নিয়ে তদন্ত হচ্ছে, এরকম কিছু আপনি দেখেছেন? প্রথমে আপনাদের মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো যে এতদিন আমাদের পাশে থাকার জন্য। প্রথমে 4 দিন ধরে আমাদের মুখ বন্ধই করে রাখা হয়েছিল এবং তারপরেও মানে আমরা যাতে কোনো মুখ খুলতে না পারি এরকম একটা ভীতির তৈরি করা হয়েছিল আমাদের উপর। কিন্তু আমরা 9 আগস্ট মেয়ের মৃত্যুর পরে যে জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, জাল স্যালাইন এগুলো যেভাবে বেরিয়ে এসেছে, এগুলো মেয়ে মাঝে মাঝেই আমাদের বাড়িতে বলতো যে আরজি করে জাল ওষুধ আছে, জাল ওষুধের জন্য পেশেন্ট মারা যায়, পেশেন্টের রিয়াকশান হয়, ভর্তির জন্য টাকা দিতে হয়, পাস ফেল টাকা দিয়ে হয়, এগুলো মেয়ে আমাদের বলতো। আমি শুনেছি যে অভয়া তিনি ডাক্তার বা চিকিৎসক হিসেবে কোনো রুগী সুস্থ না হলে বা কোনো রুগী মারা গেলে তিনি নিজে মানসিকভাবে ভেঙে পড়তেন, মানে খুব কষ্ট পেতেন। খুব কষ্ট পেত। কোভিডের সময় নিজের 4 বার কোভিড হয়েছিল, তখন আরজি করে পড়তো না, এমডি চান্স পায়নি, এমবিবিএস কমপ্লিট করার পরে তখন সারা রাত জেগে ও অনলাইনে যেমন কোভিড পেশেন্ট দেখতো, প্রেসক্রিপশন করে অনলাইনেই পাঠাতো, পেশেন্টরা বাড়ি আসতো না যেহেতু। তাছাড়াও ওর বাবার সঙ্গে ও কোভিড পেশেন্টের বাড়িতেও চলে যেত।
আর মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে তখন ও চাকরি করতো, ওকে নিয়ে যেত বাড়ি থেকে আর দিয়ে যেত। ওকে নিয়ে ও ভালো ট্রিটমেন্ট করে বলে 3-4 দিন ওকে আটকে রাখতো। আমি ভয় পেতাম বাড়িতে যে তুই বাড়ি চলে আয়, এতক্ষণ যারা বাইরে থাকলে আমার ভালো লাগে না, সবাই ভয়ে এখন ঘরে থাকে আর তুইও কোভিড পেশেন্টের সঙ্গে থাকিস। মা আমি তো ডাক্তার, আমার কিছু হবে না, এখন লোকের খুব বিপদ, এখন আমি ঘরে বসে থাকলে চলবে? ওর বাবাকে নিয়ে ও পেশেন্ট যে কোভিড পেশেন্টের বাড়িতে চলে যেত, বাড়িতে গিয়ে সমস্ত বাড়িতে ওর যাতে পেশেন্ট ভালো থাকে ওরকম ব্যবস্থা বাড়িতেই করতো পেশেন্টের। আপনার কি মনে হয় বিভিন্ন কারণ রয়েছে? প্রথমত সঞ্জয় রায়, যার কথা বারবার বলা হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন তিনি একমাত্র এই গোটা ঘটনা ঘটিয়েছেন? না, প্রথম দিনও আমি বিশ্বাস করিনি, এবং সিএম যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন আমাদের সঙ্গে কথা বলার সময় উনি প্রথমেই বললেন যে আসল অপরাধী তো ধরাই পড়ে গেছে। তখন আমাকে এইটুকু কথার পরেই আমি ওনাকে থামিয়ে দিয়ে বলেছিলাম, ম্যাম আমি যে ধরা পড়েছে তাকে আসল অপরাধী মনে করি না, কারণ একটা জনবহুল হসপিটাল, এত পেশেন্ট, এত নার্স, ডাক্তার, গ্রুপ ডি, সবাইকে উপেক্ষা করে একমাত্র এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় কী করে জানলো সে আমার মেয়ে ওখানে ডিউটি রয়েছে, ওখানে ঘুমাচ্ছে? এটা ভেতরের কেউ না থাকলে ওর পক্ষে জানা সম্ভব নয়। কে ওকে ডেকে নিয়ে গেল ওখানে? আমাদের অনেক কোশ্চেন, কেউ এখনও আমাদের কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি, সিবিআইও দেয়নি। আপনি কি মনে করেন যে এই যে গোটা ঘটনাটা যেখানে ঘটেছে বলা হচ্ছে আদৌ সেখানে ঘটেনি? না, সেখানে ঘটেনি। এবং এখন সিবিআইয়ের একজন প্যানেল লয়ার সেটা তো একটা ভিডিওতে স্বীকারই করেছে ওখানে কিছু ঘটেনি। আমরা প্রথম দিন থেকে সিবিআইকে এটা বলার চেষ্টা করেছি যে যেভাবে দেখেছি আমার মেয়েকে, আমরা তো 3.5 ঘন্টা ওখানে বসেছিলাম গিয়ে, তারপরে যখন আমাদের সিএমের পারমিশন নিয়েই বলবো, সিএম একটা ফোনে আমাদের কথা বলেন, তারপরে আমাদের মেয়ের ওই রক্তাক্ত মুখটা আমরা দেখতে পাই। আমি বেশিক্ষণ ওটা দেখতে পারিনি ওই অবস্থায় মেয়েকে, কিন্তু সেখানে দেখেছিলাম যে বিছনাটা পুরো টান টান করে রাখা, সেখানে কোনো ধস্তাধস্তি চিহ্ন লেশ মাত্র নেই। আমার মেয়ের ল্যাপটপ, মোবাইল, জলের বোতল, ব্যাগ সব সুন্দর করে সাজানো, পায়ের কাছে জুতো জোড়াও সুন্দর করে সাজানো, গায়ে একটা কম্বল চাপা দেওয়া। এটা কিছুতেই হতে পারে না। একটা ক্রাইম ঘটলে সেই জায়গাটা কেউ নতুন করে সাজিয়ে রেখেছিল ওরকমভাবে। এটা কি মনে করছেন অন্য জায়গায় ঘটনা ঘটেছেন? এবং ওখানে কিছুই ঘটেনি, এটা যে যারা তদন্তকারী অফিসার তারাই বলেছে, তাদের মারফতে শুনেছি ওখানে কোনো ঘটনা ঘটেনি। আপনার মেয়ে যেহেতু জাল ওষুধের কথা বলতেন এবং তার পাশাপাশি যারা রুগী তাদের সুস্থ হয়ে ওঠা এবং তাদের যদি বিনা চিকিৎসায় বা ভুল ওষুধে বা জাল ওষুধে মৃত্যু হতো তাহলে তিনি ভেঙে পড়তেন, তাহলে কোথাও কি মনে হচ্ছেন এই জাল চক্রের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন বলেই কোথাও এই পরিণতি? কোথাও মনে হচ্ছে না, এটাই টার্গেট, ওকে খুন করা হয়েছে এবং পরিকল্পনা মাফিক পরিকল্পিত প্রতিষ্ঠানিক খুন। এটা আমার মেয়ের যে খুনটা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠান ওকে মেরে ফেলেছে, তা না হলে প্রতিষ্ঠানই চেষ্টা করতো। আমরা তো জানি না কিভাবে তদন্ত হবে, কাকে ধরবে, এটা প্রতিষ্ঠানেরই উচিত ছিল যে আমার মেয়ের ভিপি, যে এইচওডি, তার যে কোপিজিটি, কিভাবে এটা আসল অপরাধীদের ধরা যায় তারাই ভালো জানতো, কিন্তু তারা সেই দিকে যায়ও নি, সেই চেষ্টাও করেনি, তারাও ইনভলভ এই কেসের সঙ্গে। সিবিআই তো তদন্ত করছিল, কখনো মনে হয়েছে যে জাল ওষুধ চক্র এই বিষয়টা খতিয়ে দেখছেন? আসলে তদন্তর কথা হয়তো আপনার জানার কথা নয়, কিন্তু আপনারা তো এইটুকু বুঝবেন। যেটুকু বুঝতে দেখেছি বা বুঝেছি, এই কথাগুলো, আমাদের যে কথাগুলো আমরা বলেছি, এই কথাগুলো পাত্তাই দেয়নি সিবিআই। আমরা প্রথম থেকে এই বিষয়টা যেহেতু জানি, প্রথম থেকে এই বিষয়টাই উত্থাপন করার চেষ্টা করছিলাম সিবিআইয়ের সামনে, যে ঘটনাটা কী ঘটেছে, মেইন ঘটনাটা হচ্ছে এটাই। কিন্তু সিবিআই আমাদের কথা পাত্তা দেয়নি। বহু মেসেজ করেছি, লিখিত দিয়েছি, কে সাসপেক্টেড আমাদের কাছে তাও লিখিত দিয়েছি, এবং সুপ্রিম কোর্ট মারফত সিবিআইকে চিঠিও দিয়েছি, কিন্তু সিবিআই সে সমস্ত দিকগুলো তদন্ত করে দেখেনি। আপনার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় জাল ওষুধ চক্র অন্যতম কারণ হতে পারে? হ্যাঁ, এটাই মানে জাল ওষুধ, মানে ওষুধ বা সরকার মানে হসপিটালে যে দুর্নীতি, এটাই হচ্ছে আমার মেয়ের মৃত্যুর মূল কারণ। কারণ আমার মেয়ের যে থিসিস পেপার তৈরি করেছিল, সেই তো প্রথম যে সিনপসিসটা তৈরি করেছিল, সেই সিনপসিসটাও পর্যন্ত আমার মেয়ের থেকে কেড়ে নিয়ে অন্য একটি ছেলেকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটা আমাদের যে ওর সুপারভাইজার ভিপি,
সুমিত্রা তপাদারই কাজটা করেছিলেন। যতদিন যাচ্ছে তত মনে হচ্ছে সিবিআই থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে কেউ কথা রাখেনি। এটা তো কেউ প্রথমে পুলিশ 4 দিন করেছিল, সব ঘেঁটে দিয়েছে। এটা আমরা দেখেছি যে আমার মেয়ের যে তার রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, ওই যে সমস্ত শরীরের থেকে নেওয়া হয়েছিল, ওগুলো 4 দিন ওখানেই ফেলে রেখেছিল। ওদের কোনো মানে আমার মেয়ে যে ওখানে একজন কর্তব্যরত ডাক্তার সেটাই ওরা মনে করেনি। তারপরে যারা নাকি সংগ্রহ করেছে ওগুলো, তারাও খুব মানে লোয়ার ক্যাটাগরি ছিল, তারা ইন্টার্ন ছিল, তারাই সব ওইগুলো করেছে। কোনো বিশেষজ্ঞ দিয়ে ওগুলো করানো হয়নি। তারপরে আমরা দেখেছি যেদিন সেই 9 তারিখ সকালবেলা সিপি, এসিপি, তারপর একজন ফরেন্সিক বিশেষজ্ঞ সবাই ওখানে প্রেজেন্ট, অভিক দে, বিরূপাক্ষ। পরে আমরা দেখেছি ভিডিওতে যিনি আইটি বিশেষজ্ঞ প্রসেন চট্টোপাধ্যায়, যিনি এই সমস্ত মানে আমার মেয়ের তথ্য মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে ডিলিট করেছেন, প্রসেন চট্টোপাধ্যায় বলে, যিনি ন্যাশনাল মেডিকেল কলেজে চাকরি করেন, তিনিও এখানে উপস্থিত ছিলেন এবং সন্দীপ ঘোষের লয়ার পর্যন্ত এখানে উপস্থিত ছিল। এবং নর্থ বেঙ্গলের সিবিআই কি এগুলোও খতিয়ে দেখছে না, কোনো কিছুই দেখেনি। সবাইকে কিন্তু রুটিন ডেকেছে, কিন্তু ডেকে কি করেছে, তার যে কি জিজ্ঞাসাবাদ করেছে সেই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আসেনি। কিন্তু সঞ্জয়ের সম্বন্ধে 60 পাতার মোবাইল ট্র্যাক রিপোর্ট, মানে যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের মধ্যে 60 পাতার মোবাইল ট্র্যাক রিপোর্টটা কিন্তু সিবিআই সংগ্রহ করেছে। মানে সঞ্জয়কেই একমাত্র কালপিট সামনে নিয়ে এসে বাকি সবাইকে আড়াল করার চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারও যেমন করেছে, সিবিআই কেন্দ্রীয় সংস্থা তারাও সেই জিনিসটাই করেছে। আমরা এই ব্যাপারটা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাই এবং ডিরেক্টরকে সরাসরি আমরা বলি এবং ডিরেক্টর বলেন আপনার মনে যা আছে বলুন। তখন একটা সিবিআই ডিরেক্টরকে আমি যেভাবে মানে ব্যবহার করেছি, সত্যি কথা বলতে পরবর্তীকালে আমি দেখছি এরকম ব্যবহার না করতে পারতাম। কারণ সত্যিই মানে আমার একটা ওরকম অফিসারকে ওরকমভাবে বলাটা আমার পরে খারাপ, কিন্তু বলে আমি পরে ভাবছি যে না, একদিকে ঠিকই করেছি, কারণ এরা যারা শুরু করেছে এদের এইভাবেই মানে সাহায্য করতে হবে। আপনি বলেছিলেন ডিরেক্টরকে, সিবিআই ডিরেক্টর? হ্যাঁ, তদন্তের নামে প্রহসন। হ্যাঁ, আমি তো বলেছি আমরা তো সিবিআই চাইনি, হাইকোর্ট আপনাকে হাইকোর্ট সিবিআই দিয়েছে। উনি বলেছেন আপনারা তদন্তের নামে সার্কাস দেখাচ্ছেন আমাদের, এরপরে আর কি বলবেন? আমি এমনি জিজ্ঞেস করি একটা কথা, সেটা হচ্ছে যে সঞ্জয় রায় কখনো মনে হয়েছে তার সঙ্গে গিয়ে কথা বলি? ওর সঙ্গে তো দেখা করা সম্ভবই না। আপনি চান দেখা করে একবার জিজ্ঞেস করতে? সেটা আমার অনেকবারই মনে হয়েছে, কিন্তু ওর সঙ্গে দেখা করা তো সম্ভব নয়। এমনকি সিবিআইয়ের হেফাজতে যে ছিল 55 দিন না 52 দিন ছিল হেফাজতে, সিবিআই ওকেও যে ঠিকঠাক মতো জিজ্ঞাসাবাদ করেছে সেই তথ্য কিন্তু কোনো চার্জশিটের প্রমাণ নেই। এবং চার্জশিটে সিবিআই অনেক বড় বড় কথা লিখেছে, লার্জার কনস্পিরেসি, হাসাপ, অ্যাবেটমেন্ট, সমস্ত এই সন্দীপ ঘোষ এবং টালা থানা ওসি এবং আর কে এই খুনের সঙ্গে জড়িত সব দেখব বলেছে। সেই তারপর থেকে সেই যেদিন চার্জ ফ্রেম হয়েছে তারপর থেকে সিবিআই কিন্তু আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি এবং আমরা যোগাযোগ রাখার চেষ্টা করেও পাচ্ছিলাম না। তখন আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হই এবং আদালতের দ্বারস্থ প্রথম থেকেই হয়েছি হাইকোর্টে রিটার্ন আনার জন্য। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু চন্দ্রচূড়ের আমলে তো পারিনি এবং সঞ্জীব খান্নার আমলে যখন আমরা প্রেয়ারটা করি 4 বার মেনশন করার পরে, কিন্তু লাস্টবার যখন দিয়েছেন তখন আমরা অতটা সহজে যে আমরা হাইকোর্টে মামলাটা পাঠিয়ে দেবেন সঞ্জীব খান্না আমরা কিন্তু ভাবতেও পারিনি। কারণ শোনার সঙ্গে সঙ্গেই আমাদের যিনি ম্যাডাম ছিলেন লয়ার করুণানন্দী, উনি প্রেয়ারটা করার সঙ্গে সঙ্গে বলেন যে প্যারেন্টস আর প্রেজেন্ট ইউর কোর্ট রুম। তখন সঞ্জীব খান্না আমাদের দিকে একবার তাকিয়ে দেখেই সঙ্গে সঙ্গে বলে দেন ঠিক আছে, হাইকোর্ট মামলাটা শুনতে পারবে। আমরা এটা একটু মানে মনে আশ্বস্ত হয়েছি এবং একটু আশ্চর্য হয়েছি। সঙ্গে সঙ্গে ডিরেক্টর আমার পাশে দাঁড়িয়েছিল, সিবিআই ডিরেক্টর কোর্টরুম থেকে বেরিয়ে গেল। জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে পরবর্তীকালে কথা হয়েছে, কোর্টের মধ্যেই কথা হয়েছে এবং ওনারা বারবারই এখন বলছেন যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের যেরকম বিচার চাইছেন সেটা পাবেন। আমার আপনাকে শেষ প্রশ্ন, যে কোথাও মনে হচ্ছে এত কিছুর পরেও কোথাও আপনার মনে হচ্ছে যে সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াটা কোথাও একটা আশার আলো?
আমি এই কারণে বলছি, এটা তো আমি বলেছি যেদিন ওর ফাঁসি আমরা মানে হয়নি সেদিন আমি বলেছি যে প্রত্যক্ষদর্শী কেউ নেই যেখানে, সেখানে একমাত্র সঞ্জয়ই প্রত্যক্ষদর্শী। কারণ আমার মেয়ে আর সঞ্জয় দুজনেই জানবে যে আসল ঘটনাটা। সেখানে আমার মেয়ে তো আর নেই, সেখানে সঞ্জয় যদি মানে ফাঁসি হয়ে যেত তাহলে আর কেউ থাকতো না যে দেখেছে। সঞ্জয় সব জানে, কারা ছিল তাও জানে, কার ইনস্ট্রাকশনে সঞ্জয় সেদিন ওখানে গেছিল সঞ্জয় সব জানে। এখানে একটা কথা বলবো, শিয়ালদা আদালতের যিনি জজ ছিলেন অনির্বাণ দাস, তার সঙ্গে আমরা প্রথম দেখা হয় 10ই জানুয়ারি। তার আগে আমরা কোর্টরুমে সাক্ষী যেদিন প্রথম দিয়েছিলাম 11 তারিখ, সেদিনই প্রথম আমি কোর্টে যাই এবং 10ই জানুয়ারি পরবর্তীকালে আমরা কোর্টে যাওয়ার সুযোগ পাই। সিবিআই আমাদের কোর্টরুমে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। এটাও সিবিআইয়ের একটা চাল ছিল। এখন বুঝতে পারছি যে তখন যদি আমরা কোর্টরুমে থাকতাম, আমাদের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথাটা যারা বলছে সেসব জিনিসগুলো ঘটতো না। যে ঘটনাগুলো, অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমাদের সামনে ঘটতো না। কারণ ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে অবজেকশন দিতে পারতাম। আমাদের লয়াররা যেখানে অবজেকশন দেয়নি, সেখানে আমরা দাঁড়িয়ে থাকলে আমরা অবজেকশন দিতে পারতাম। কিন্তু 10 তারিখের পর থেকে কোর্টরুমে যাওয়ার পাই এবং সে অনির্বাণ দাস বলেন যে আমার যতটা সম্ভব, আমার যা ক্ষমতা আছে, আমি আপনার সুবিচার পাবেন। এবং সেই বিচারের যে আশা আমাদের এবং লড়াই, সেই রাস্তাটা উনি কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এবং আমরা যে হাইকোর্টের কাছে যে 54টা কোশ্চেন রেখেছি, সেটা উনি যে কোশ্চেনগুলো আমাদের রিটার্ন দিয়েছেন যে মানে রায়ের কপির ভেতরে, সেখান থেকেই আমরা এই 54টা কোশ্চেন তুলে ধরেছি, যাতে প্রুফ করতে পারি যে আমরা শুধু বলছি না, আদালতও বলছে কথাগুলো। এই যে পুরসভার যারা জনপ্রতিনিধি তাদের ফোন করা বা অতি বামেরা এটা ফোন করছে, অভয়াকাণ্ডের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, আবার ওইদিকে সিবিআই আপনাদের আদালত চত্বরে ঢুকতে দিচ্ছিল না, কোথাও মনে হচ্ছে যে ঘোলা জলে অনেকে মাছ ধরছে? হ্যাঁ, এটা প্রথমে আমরা আমাদের যারা পাশের লোক, যারা ছোটোবেলার থেকে ওর বাবার বন্ধু এবং আমার মেয়েকে ভালোবাসতো, আমার পাশের বাড়ির লোক, তাদের ডেকে নিয়ে গেছি আমাদের সাহায্য হবে বলে। কিন্তু উল্টে তারা আমাদের সঙ্গে কোনো সাহায্যই করেনি, সরকারকে সাহায্য করছে। সরকার আমরা দেখেছি প্রত্যেকটা কাজ, শুধু আমার মেয়ের বেলাতেই না, প্রত্যেকটা কোনো একটা দুর্নীতি ঘটুক, যারা দুর্নীতি করছে তাদের মাথার উপর হাত রেখে দেন, আর যারা প্রতিবাদ করছে তাদের শাস্তি দেন। যারা দুর্নীতি করলো তারা পুরস্কার পাবে, আর যারা মানে প্রতিবাদ করবে তাদের শাস্তি হবে। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমাদের সুবর্ণ স্যার। আজকে সুবর্ণ স্যার না থাকলে আমরা গলার আওয়াজই থাকতো না। প্রথম 4 দিন যে আমাদের টাকা দেওয়া হয়েছে বা এইভাবে দেহ আমাকে বলে যে আমি সাইন করেছি মানে বাড়ির লোকের হাতে ডেড বডি দিয়ে দেওয়া হবে, সেখানে কেন ওরা নিয়ে চলে আসবে? এটা তো আমরা কোনো দিন দেখিনি এরকম হয়, যে কি করে জানবো এসব হয়? তারপরেও আমি তখন কাঁদতে কাঁদতে সুবর্ণ স্যারকে বলে দিয়েছিলাম, স্যার জানেন আমাদের উপর থ্রেট ছিল যেন আমরা না বলি, কিন্তু আমাকে ওর বাবাও বারণ করেছিল। তা সত্ত্বেও আমি সুবর্ণ স্যারকে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম। এত দুঃখ হয়েছিল মনে যে মেয়েটাকে আজকে যদি না পড়াশোনা করাতাম হয়তোই ভালো হতো, আমাদের কাছে অন্তত থাকতো। পড়াশোনা করিয়ে আমরা ওকে বাঁচিয়ে রাখতে পারলাম না। সেখানে সুবর্ণ স্যারকে আমি বলেছিলাম, স্যার আমার মেয়েটার যখন এখানে ডেড বডি রাখা ছিল আর আমরা সবে ওকে ছুতে যাচ্ছি, তখন আমাদের এলাকার কমিশনার এবং এমএলএ আর সঞ্জীব মুখার্জি 3 জন মিলে ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল ওর বাবার কাছে একটা টাকার বান্ডিল দিতে। আর কত বড় অমানবিক হলে সেটা ওর বাবাকে তো দিচ্ছে, ওর বাবা এসে আমাকে বলতো না তখন যা আমাদের মানসিক অবস্থা ছিল, কিন্তু সঞ্জীব মুখার্জি এসে আমার কানে কানে বলছে টাকার বান্ডিল দিচ্ছে। মানে আমি খুশি হয়ে যাব টাকা শুনে। এটা শুনে আমার যে তখন মনে হচ্ছে মেয়েটার সাথে আমিও যদি চলে যেতে পারতাম তো ভালো হতো। তখন আমি আরও কেঁদে ফেলেছি যে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন, আমাদের টাকা দিচ্ছেন। তখন আমাদের ঘরে যারা ছিল তারা সবাই রেগে বলছে বার করো ওকে, বার করো। তখন সঞ্জীব মুখার্জি আমাদের ঘরেই ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আমি কে জানো এখানকার? তারপরেও যখন ডেড বডিটা নিয়ে চলে যায়, আমার মেয়ে ছোটোবেলার বান্ধবী ঈশানী আমাকে বলছে কাকিমা নিতে দিও না, নিতে দিও না, নিলে তো সব শেষ হয়ে যাবে। তখন সঞ্জীব মুখার্জি আমাকে এবং ঈশানীকে ঠেলে ফেলে দিয়ে এই কখন মারা গেছে জানিস, বডিতে পচন ধরে গেছে বলে নিয়ে চলে গেছে। এবং শেষ কৃত্যকর্ম আমাদের কিছু করতে হয়নি। শ্মশানে আরও অনেকগুলো ডেড বডি ছিল, যেখানে ডেড বডি নেওয়াই হয় না সেই জায়গাটায় রেখে
আমরা মেয়ের শেষকৃত্যটা কোনো রকম করেছি এবং সব কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়িতে এসেছি। এত অমানবিক মানুষ বা পুলিশ কোনো দিন যেন কোনো বাবা মা দেখতে না হয়, এটাই আমি বলবো। আপনি ভেঙে পড়েছেন, আমার সত্যি খুব খারাপ লাগছে। আবার আপনার চোখের জল, কিন্তু এসব জল কি সত্যি মিথ্যে হয়ে যাবে? সত্যি কি সুরাহা হবে? শুধুমাত্র অভয়ার বাবা মা নয়, সমাজে এখনো ভালো মানুষ আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সে প্রশ্ন তাদের সবার। আমি আপনাদের শান্তিতে তো আপনারা নেই, কিন্তু আপনাদের আবার এই প্রশ্ন করা, আপনার চোখের জল, আমার সত্যি খারাপ লাগছে। তবে লড়াইটা বোধহয় লম্বা, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, লড়াই লম্বা, কিন্তু একমাত্র মেয়েকে সেই 9 আগস্ট হারিয়েছি। ও আমার গোটা পৃথিবীই ছিল। আমরা তিনজনে খুব ভালো থাকতাম এবং ও যখন সবে MBBS পড়ে তখন ওর মাত্র 18 বছর বয়স। তখন থেকে আমাদের স্বাস্থ্যের রক্ষার দায়িত্ব ওই নিয়েছিল, আমাদের অভিভাবক ছিল। সেই অভিভাবককে হারিয়ে আমি দেখেছি গোটা বিশ্বটাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমি সমস্ত বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ। সবাইকে, আমার পরিবারের লোক, তাদের আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমি সবার কাছে কৃতজ্ঞ যে এরকম একটা বিশ্ব আমি পেয়েছি। এটা আমার মেয়েকেই বলবো যে ও মানুষের চেতনা জাগিয়ে দিয়ে গেছে। মানুষের যে মেরুদণ্ড সোজা ছিল এটাই আমরা ভুলে গিয়েছিলাম। মানুষ মেরুদণ্ড সোজা রেখে আমার পাশে দাঁড়িয়েছে। বিচার আমি অবশ্যই পাবো, কিন্তু কষ্ট হবে। আমাদের এখন বেঁচে থাকা মানেই মেয়ের বিচারের আশায়। আমরা সব কিছু হারিয়েছি, এই বাড়িতে বসে থাকতে খুব কষ্ট হয়। সব জায়গায় শুধু মেয়ের স্মৃতি, ওর শুধু 31 বছরের পরিশ্রম ছড়িয়ে আছে বাড়িতে, ওর স্বপ্ন ছড়িয়ে আছে সারা বাড়িতে, কিন্তু ও আর নেই আমাদের কাছে। কেউ কথা রাখেনি, এমনকি যারা তদন্তকারী অফিসার, তারাও যখনই প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের মুখোমুখি হবেন না বলে তারা এড়িয়ে গিয়েছেন। চতুর্দিকে স্মৃতি, তার মধ্যে স্মৃতি আঁকড়ে এই দম্পতি লড়াই করছেন। এখনও তারা বিশ্বাস করেন আসলে পৃথিবীটা সুন্দর, পৃথিবীতে ভালো মানুষ আছে। আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। আমার দুপাশে ক্রন্দনরত অভয়ার বাবা মা। প্রশ্ন হচ্ছে, এই কান্না, চোখের জল, এর কি কোনোই দাম থাকবে না? আর আমরা যেখানে রয়েছি শুধু এই কান্নার কথাই বলে যাব? প্রশ্নটা শুধুমাত্র আমাদের নয়, প্রশ্নটা অভয়ার বাবা মারও।